মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্য বই হাতে পাবে জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং 50 পুলিশ সুপার সহ 74 ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভিহারিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহদা ওথমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। মালয়েশিয়ার কাজে যোগদানের তারিখ অতিক্রম করা 18,000 বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ বিষয়ে হাই কমিশনার সুহদা বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত 31 ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে একটি বৈঠক করেছে। আগামীকাল মঙ্গলবারও একই ধরনের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্য বই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার পরিকল্পনা কমিশনের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত ছিলাম। পাঠ্য বই নিয়ে কাজ করার কর্মকর্তারা বলেছিলেন সব বই নির্ধারিত সময়ে পাবে, কিন্তু শেষ দিকে দেখলাম পাঠ্য বই হাতে পৌঁছে দিতে এখনও অনেক কাজ বাকি। তিনি বলেন, প্রথম দিকে আমরা আর্ট পেপার পাচ্ছিলাম না, কাগজের সংকটও ছিল। পরে ছাত্র প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্যদের সহায়তায় আর্ট পেপার সমস্যাটা সমাধান হয়। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, কিছু আর্ট পেপার ঘাটতি আছে। আর্ট পেপার নিয়ে বিদেশ থেকে জাহাজ রওনা হয়েছে। আশা করছি জানুয়ারির শেষ দিকে জাহাজ এসে পৌঁছাবে। গুরুত্বপূর্ণ সরকারি সব নথি পিডিএফ কপি আকারে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন কৃষি মন্ত্রণালয়। এছাড়া পুরাতন বৈদ্যুতিক লাইন মেরামতের পাশাপাশি সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ের আগুনের ঘটনায় মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর সংস্থাকে এসব নির্দেশনা দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের অংশগ্রহণে গত 29 ডিসেম্বর অনুষ্ঠিত সমন্বয় সভায় সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সবার কার্যবিবরণী সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সব দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদায় 50 ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় 24 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে পৃথক 3টি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। এক প্রজ্ঞাপনে 19 ও আরেক প্রজ্ঞাপনে 31 জন পুলিশ সুপার এবং পৃথক আরেক প্রজ্ঞাপনে 24 জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। বাংলাদেশ থেকে সেবার বিপরীতে প্রাপ্ত অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সেবার অর্থ বিদেশে পাঠাতে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাগবে না। ব্যাংকগুলো তাদের নিজস্ব সিদ্ধান্তে নিয়মিত বৈদেশিক ব্যয় বাবদ অর্থ বিদেশে পাঠাতে পারবে। রবিবার এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সার্কুলারের ফলে বিদেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ হলো। সার্কুলারে বলা হয়েছে, সেবা খাতের ব্যয়ের মধ্যে রয়েছে রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স, রিপোজিটরি ব্যয়, ক্রেডিট রেটিং, সার্ভিস ফি, মূল্য যাচাই ফি প্রভৃতি। এছাড়াও ব্যাংকগুলোকে বিদেশে ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধার সঙ্গে সম্পর্কিত খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 32 ঘন্টা অনশনে থাকা অসুস্থ শিক্ষার্থীরাও সেখানে এসেছেন। দাবি আদায়ের শিক্ষার্থীরা এবার সচিবালয়ের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে 4:15টার দিকে ক্যাম্পাস থেকে সচিবালয়ের পথে রওনা হন শিক্ষার্থীরা। বিকেল 5টার দিকে তারা সচিবালয়ের সামনে পৌঁছান। শিক্ষার্থীরা দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ছাত্র জনতার 36 দিনের অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের
ক্ষমতার পালাবদল হয়। সরকার থেকে উৎখাত হন প্রধানমন্ত্রী পদে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে তিক্ততা শুরু। এমন সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আজ পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি। আমার সেদেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। বাংলাদেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ রেখে চলেছিলাম। এরপর গত 20 নভেম্বর আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হচ্ছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। এবার আন্তর্জাতিক সংবাদ। তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল রোববার স্কাই নিউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পিটার কাইল বলেন, স্বাধীন তদন্তের ফল যাই হোক না কেন তার ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 24 জন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিবেশী দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য 60 জন দমকল কর্মী পাঠাচ্ছেন তার দেশ। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন ট্রুডো। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপরে সহায়তার জন্য 60 জন দমকল কর্মীকে পাঠানোর ঘোষণা দেন তিনি। এবার খেলাধুলা সংবাদ। এবার বিপিএলে আগ্রাসী ভূমিকা দেখাতে গিয়ে জরিমানা গুনলেন তানজিম সাকিব। পাকিস্তানি ক্রিকেটার নওয়াজের উপর সাকিবের এমন আচরণ ক্ষিপ্ত ম্যাচ রেফারি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ এক জয় পায় সিরাজ স্ট্রাইকার্স। বেশ উত্তাপ ছড়িয়েছিল ম্যাচটিতে। খুলনার পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজকে আউট করে তানজিম সাকিবের সঙ্গে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাস্তি পেয়েছেন তানজিম সাকিব। আচরণবিধি ভঙ্গের দায়ে তানজিম সাকিবের ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নামের পাশে পেয়েছেন 3টি ডিমেরিট পয়েন্টও। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে তানজিম সাকিবকে জরিমানা ও 3 ডিমেরিট পয়েন্ট দিলেও বেঁচে গিয়েছেন নওয়াজ। গণমাধ্যমকে সেজান বলেন, লেভেল 2 মাত্রার অপরাধের জন্য গতকালের ঘটনায় 50% জরিমানা করা হয়েছে তানজিম হাসান সাকিবকে। একই সঙ্গে 3টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। খুলনার ইনিংসে 19তম ওভারে ঘটনাটি ঘটে। খুলনার নওয়াজকে আউট করার পর তার দিকে এগিয়ে ধাক্কা দেন সাকিব। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে সিলেটের অন্য ক্রিকেটাররা পরিস্থিতির সামাল দেন। তানজিম সাকিব ম্যাচে উইকেট পেলে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা যায় তাকে। উইকেট না পেলেও ব্যাটসম্যানকে উত্তেজিত করতে প্রায় সময়ই দেখা যায়। তবে এবার তার আগ্রাসন বৈধ না হওয়ায় গুনতে হয়েছে জরিমানা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। জরুরি বৈঠকে আইপিএল এর আগামী আসরের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 14 মার্চ থেকে শুরু হওয়া কথা থাকলেও বিসিসিআই এর নতুন ঘোষণা অনুসারে আইপিএল এর 18তম আসর মাঠে গড়াবে আগামী 21 মার্চ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো এসব তথ্য জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচির এক সপ্তাহ পর শুরু হবে আইপিএল এর 2025 আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। একই ভেন্যুতে 25 মে অনুষ্ঠিত হবে ফাইনাল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্য বই হাতে পাবে জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং 50 পুলিশ সুপার সহ 74 ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।